সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানসেটতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের এনএমএস এক্সামের হিস্ট্রির যে আমরা ভারতের সংবিধানের যে চ্যাপ্টারটা করছিলাম, সেই ভারতের সংবিধানের চ্যাপ্টারের লাস্ট পোর্শনটা অর্থাৎ লাস্ট পার্টটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো তোমাদের অলরেডি আমাদের 45 কোয়েশ্চেন নাম্বার 45 অবধি হয়ে গেছে। আজকে আমরা 46 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, তাহলে আমাদের 45 অবধি হয়ে গেছে, তাই তো? 46 থেকে শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে যে বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছর? অলরেডি তোমাদের সাথে আলোচনা এটা হয়েও গেছে। বলছে যে বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছর? আচ্ছা, 3 বছর, 4 বছর, নাকি 5 বছর, নাকি কোনোটি নয়? তো বিধানসভার ক্ষেত্রে কি হয়, তাদের মেয়াদ কিন্তু 5 বছর হয়ে যাবে। ঠিক আছে, আমরা বললাম যে রাজ্যের যে আইনসভা, কোনো একটা রাজ্য, সেই রাজ্যের যে আইনসভা তার দুটো পার্ট থাকে। কি কি থাকে? একটা হলো বিধানসভা বিধানসভা আরেকটা হলো বিধান পরিষদ। বিধান পরিষদ। কিন্তু দেখো, বিধানসভা কিন্তু প্রত্যেকটা রাজ্যেই থাকবেই। বিধানসভা প্রত্যেকটা রাজ্যে থাকবে, মাস্ট থাকবেই। কিন্তু বিধান পরিষদ এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যে নেই। বর্তমানে ভারতবর্ষের টোটাল 6টা রাজ্য আছে, সেই 6টা রাজ্যে কিন্তু এই বিধান পরিষদটা রয়েছে। তাহলে বিধানসভা কিন্তু সব রাজ্যে রয়েছে। ঠিক আছে, যেখানে বিধান পরিষদ আছে সেখানেও কিন্তু বিধানসভা আছে। বিধানসভা সবার আগে, তারপর বিধান পরিষদ হলো ভারতবর্ষের মোটামুটি এখন 6টা রাজ্যে চালু আছে, এখনো বিধানসভা রয়েছে, বিধান পরিষদ রয়েছে। কি কি রাজ্য? প্রথমত উত্তরপ্রদেশ। মনে রাখবে 6টা রাজ্য কি কি? উত্তরপ্রদেশ, তারপর আছে বিহার, আছে, কর্ণাটক আছে, কর্ণাটক। আচ্ছা, তারপর আছে তেলেঙ্গানা, আছে, তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। আর হলো মহারাষ্ট্র, মহা মহারাষ্ট্র। ঠিক আছে, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ আর হলো মহারাষ্ট্র। এই যে 6টা আমরা লিখলাম রাজ্য, এই 6টা রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা কি হলো, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, মানে সেটাকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার দেখো বিধানসভার যে সদস্যরা, তাদের মেয়াদকাল কত বছর? বললাম 5 বছর। কিন্তু বিধান পরিষদের ক্ষেত্রে তাদের মেয়াদকাল কিন্তু 6 বছর। মনে রাখবে এটা 6 বছর। আমরা যেমন কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ কেন্দ্রের যে সংসদ আছে সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, অর্থাৎ তার দুটো কক্ষ। একটা হলো রাজ্যসভা আর লোকসভা, তাই তো? একটা হলো লোকসভা আরেকটা কি বললাম? রাজ্যসভা। এই যে লোকসভা আছে, লোকসভার সদস্যদেরও মেয়াদকাল কিন্তু 5 বছর। তাদের মেয়াদকাল হলো 5 বছর। কিন্তু কিন্তু রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদের কিন্তু মেয়াদকাল হলো 6 বছর। ঠিক আছে, সেরকমভাবে বিধানসভার হলো 5 বছর, মেয়াদকাল হলো 5 বছর, আর বিধান পরিষদের হলো মেয়াদকাল 6 বছর। আর কোন কোন রাজ্যে বিধান পরিষদ এখনো রয়েছে সেটা আমরা বলে দিলাম। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 47। আজকে তোমাদের ভারতের যে সংবিধানের পার্টটা রয়েছে সেই সংবিধানের সব শর্ট কোয়েশ্চেনগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্ল ঘোষ। গোলাবে না তোমরা, প্রফুল্ল সেন করে দিও না। প্রফুল্ল চন্দ্র সেন তিনি আবার একজন ভারতবর্ষের বিখ্যাত কেমিস্ট্রিবিদ, সায়েন্টিস্ট। তো প্রফুল্ল ঘোষ হয়ে যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সরি সেন না, তাই তো? প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। আচ্ছা, প্রফুল্ল ঘোষ তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, মনে রাখবে এটা। কোয়েশ্চেন নাম্বার 48 বলছে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচিত কি নামে? গ্রামীণ যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা কি নামে পরিচিত? পৌর ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, তদারকি ব্যবস্থা, নাকি কোনোটিই নয়? এটা কি হয়ে যাবে? পঞ্চায়েত ব্যবস্থা, তাই তো? গ্রামীণ স্বায়ত্তশাসন হয়ে যাবে পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত।
পরের প্রশ্ন দেখো, গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে ওপরে কি আছে? তোমরা মনে রাখবে যে গ্রামীণ যে পঞ্চায়েত ব্যবস্থা সেটার টোটাল 3টে স্তর থাকে, ঠিক আছে? কি কি স্তর থাকে? প্রথমত গ্রাম পঞ্চায়েত থাকে, গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, দ্বিতীয়ত কি থাকে? দ্বিতীয় থাকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। আচ্ছা, আর তৃতীয়ত থাকে জেলা পরিষদ, জেলা পরিষদ। এবার দেখো, এই যে 3টে স্তর আছে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থার কটা স্তর? 3টে স্তর। সেগুলো কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর হলো জেলা পরিষদ। এর মধ্যে একেবারে সবার ওপরের স্তর হলো জেলা পরিষদ, ঠিক আছে? আর সব থেকে নিচের স্তর হলো গ্রাম পঞ্চায়েত। তাহলে নিচের স্তর একেবারে হলো গ্রাম পঞ্চায়েত, তারপর হলো পঞ্চায়েত সমিতি হলো সেকেন্ডে আছে, আর সবার ওপরে থাকবে জেলা পরিষদ। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে সবচেয়ে উপরে, যেহেতু বলেছে জেলা পরিষদ, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 50 বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব কে করেন? যারা গ্রামে, মানে যারা এখনো গ্রামের মধ্যে আছো আর কি, গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থান করছো, তাদের দেখবে যে গ্রাম পঞ্চায়েতের সবার সভাপতিত্ব কে করেন? সবাই জানো, গ্রামের যে প্রধান থাকে, তাই না? গ্রামের যে পঞ্চায়েত প্রধান থাকে, আমরা পঞ্চায়েত প্রধান বলি, সেই পঞ্চায়েত প্রধানই হলেন সেই গ্রাম পঞ্চায়েতের সবার সভাপতিত্ব করেন তিনি। নেক্সট 51 বলছে যে পশ্চিমবঙ্গের যে জেলায় জেলা পরিষদ নেই, জেলা পরিষদ আমরা, আচ্ছা জেলা পরিষদ কোন জেলায় নেই? কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নাকি কোনোটি নয়? এটা মনে রাখবে, জেলা পরিষদ নেই, কি হবে এটা? কলকাতা হয়ে যাবে, ঠিক আছে? কলকাতার একটা পৌর নগর, তো তো সেই নগরটার ক্ষেত্রে সেখানে কিন্তু পুরোপুরি সরকার, অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের আন্ডারে আছে ওটা, ঠিক আছে? রাজ্য সরকার কিন্তু সেখানে সমস্ত কিছু পরিচালনা করে, কারণ সেটা আমাদের রাজধানীও বটে, তাই তো? আচ্ছা, নেক্সট হলো রাজধানী জেলা আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, পশ্চিমবঙ্গের আর যদি বলে কোন জেলায় জেলা পরিষদ নেই, সেটা হবে দার্জিলিং জেলায়, ঠিক আছে? দার্জিলিং জেলায়, সেটা আলাদা করে মহকুমা আছে, তো এটা হয়ে যাবে দার্জিলিং জেলায়, মনে রেখে দেবে, দার্জিলিং। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে যে পৌরসভার সদস্যদের কি বলা হয়? পৌরসভার যে সদস্যরা থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হবে? পৌরপ্রধান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত, নাকি কোনোটি? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কাউন্সিলর বলা হয়, ঠিক আছে? পৌরসভার যে সদস্যরা তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে কাউন্সিলর। ভারতে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল কত সালে? মনে রাখবে এটা, ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল 1882 সালে, ঠিক আছে? 1882 সালে। আমাদের আরেকটা খুব ভালো ইনফরমেশন শেয়ার করি, ভারতবর্ষে যদি বলা হয় যে ভারতবর্ষে কোথায়, অর্থাৎ কোন রাজ্যে আর কি, কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে প্রথম এই পঞ্চায়েতি ব্যবস্থাটা শুরু হয়েছিল? এটা মনে রাখবে, রাজস্থানে, ঠিক আছে? ভারতবর্ষের রাজস্থানে সর্বপ্রথম এই পঞ্চায়েতি ব্যবস্থা হয়েছিল। তাহলে এটা কি হবে? পৌর শাসন ব্যবস্থা, ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল 1882 সালে। বঙ্গীয় পৌর আইন কবে তৈরি হয়? বঙ্গীয় পৌর আইন কবে তৈরি হয়? এটা কি হবে? 47, 32, 52? এটা হবে 1932 সালে। 1932 সালে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবে। আচ্ছা, তোমরা 1932 সালে, তো তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রথমত আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন কবে হয়? আইন অমান্য আন্দোলন কবে হয় এটা বলবে। দ্বিতীয়ত অসহযোগ অসহযোগ আন্দোলন কবে হয় এটা বলবে। তৃতীয়ত ভারত ছাড়ো আন্দোলন
ছাড়ো, ভারত ছাড়ো আন্দোলন এটা কবে হয়? এই তিনটের যে সাল, এই তিনটে সাল তোমরা উল্লেখ করবে। আমি এটাকে কোশ্চেন নাম্বার 1 বলে দিচ্ছি, এটা 2, এটা হলো 3। তো তোমরা কমেন্ট বক্সে পরপর 1, 2, 3 বলে একটা কমেন্টের মধ্যে লিখে দিতে পারো, ঠিক আছে? সালগুলো লিখে দেবে, তাহলেই হবে। তাহলে প্রথমটা বললাম আইন অমান্য, তারপরটা অসহযোগ, আর তারপরটা বললাম ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট, পুনা চুক্তি। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা কি হবে? 1932, 42, 52। এটা অপশান এ হয়ে যাবে 1932 সালে, ঠিক আছে? 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পুনা চুক্তি কার কার মধ্যে হয়েছিল? এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজির মধ্যে হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর, কি বললাম? বি.আর. আম্বেদকর আর হলো গান্ধীজি। আর কার সাথে হয়েছিল? গান্ধীজির সাথে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা কি নিয়ে হয়েছিল। এটা হলো যারা দলিত সম্প্রদায়ের, হ্যাঁ, যারা পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ভুক্ত মানুষ ছিল, তাদের ক্ষেত্রে মানে ভোটের যে ব্যাপারটা ছিল আর কি, অর্থাৎ তাদের ক্ষেত্রে আসনটা বেশি সংরক্ষণ করার জন্য দাবি তুলেছিলেন তিনি। বি.আর. আম্বেদকর, তিনিও তো একজন দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন, কিন্তু ভারতবর্ষের সব থেকে এডুকেটেড পার্সন বলা যায় তিনি, ঠিক আছে? তিনি পড়াশোনার মাধ্যমেই কিন্তু তিনি নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছিলেন যেখানে আমরা এখনো তাকে সবসময় আমরা সম্মান করি, স্মরণ করি, ঠিক আছে? তো সেই দলিতদের জন্য যাতে নির্বাচনের ক্ষেত্রে তাদের আরো বেশি আসন রাখা হয়, তার জন্য কিন্তু এই পুনা চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 56, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অলরেডি আমরা আগেও সলভ করেছি, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বি.আর. আম্বেদকর, ঠিক আছে? বি.আর. আম্বেদকর। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে বি.আর. আম্বেদকরের পুরো নাম কি? এই যে বি.আর, এই দুটো সংক্ষেপে বলছি, তাই না? তাহলে বি.আর. আম্বেদকরের বি.আর. এর ফুল নাম কি? সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 57, ভারতীয় সংবিধানের যে কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের একটু ভালো করে মাইন্ডে রাখতে হবে। ভারতের যখন সংবিধান রচনা হয়, তখন কিন্তু মৌলিক অধিকার ছিল 7টি। কটা মৌলিক অধিকার ছিল? 7টি ছিল। কিন্তু বর্তমানে কিন্তু 7টি মৌলিক অধিকার নেই, এখন আছে 6টি মৌলিক অধিকার। একটা মৌলিক অধিকার বাদ চলে গেছে, ঠিক আছে? একটা মৌলিক অধিকারকে এখন আর মৌলিক অধিকারের হিসেবে রাখেনি, সেটাকে নর্মাল আইন হিসেবে রেখেছে। আচ্ছা, সেটা কি? সেটা হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, সেটা আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু এখন আর সেটা মৌলিক অধিকার নেই। তাহলে ভারতীয় সংবিধানে যে কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা কিভাবে নেব? যদি প্রথমে বলা হয়েছিল সেটা হলো 7টা, কিন্তু বর্তমানে যদি বলে তাহলে আমরা কি করব? বর্তমানে কতগুলো মৌলিক অধিকার আছে? 6টা। এবার দেখো মৌলিক অধিকারগুলো কি কি আছে। 1 নম্বর হলো সাম্যের অধিকার, সাম্যের অধিকার। আচ্ছা, দ্বিতীয়ত হলো স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, অধিকার। আচ্ছা, তৃতীয়ত হলো শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, চতুর্থত সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা, তারপর কি আছে? অধিকার। 5 নাম্বার আছে শিক্ষা, এডুকেশন, শিক্ষা ও সংস্কৃতির, শিক্ষা ও সংস্কৃতির, ঠিক আছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আর লাস্ট আছে সংবিধান প্রতিবিধানের অধিকার, সংবিধান প্রতিবিধানের, প্রতিবিধানের অধিকার, অধিকার। ওকে, আরেকটা ছিল সেটা হলো সম্পত্তির অধিকার।
সেটা 31 নম্বর ধারায় ছিল, ঠিক আছে, সম্পত্তির অধিকার। সেই সম্পত্তির অধিকার এখন বর্তমানে সেটা কিন্তু আর মৌলিক অধিকারের মধ্যে নেই, সেটা হয়ে গেছে সাধারণ মানে কি বলে, সাধারণ আইনগত অধিকার হয়ে গেছে, সেটা আর মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না, ঠিক আছে। ওকে, এগুলো মনে রাখবে। আর একটা জিনিস তোমাদের এখানে শেয়ার করি, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে সংবিধান প্রতিবিধানের অধিকার, এই যে অধিকারটা রয়েছে সংবিধান প্রতিবিধানের অধিকার, এটাকে এটাকে বি.আর. আম্বেদকর কি বলেছেন? এটাকে বলেছেন যে সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র, আত্মা ও প্রাণকেন্দ্র তিনি বলেছেন, ঠিক আছে। আর্টিকেল কত? 32 নম্বর ধারা। 32 নম্বর ধারাকে তিনি সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, কেন বলেছেন? এখানে কি আছে? সংবিধান প্রতিবিধানের অধিকার মানে হলো, যদি যদি কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশন যদি তারা মনে করে যে তাদের সংবিধান তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, ঠিক আছে, মৌলিক অধিকার তারা ঠিকঠাক করে তারা মৌলিক অধিকার পালন করতে পারছে না, মানে তাদের এটা কি বলে, কেউ যদি সেটাকে ভায়োলেট করে, তাহলে কি করতে পারে? সেই ব্যক্তি কিন্তু হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সে যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের এই কটাই প্রশ্নই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের লাইক করলে কি বলো তো, আমাদের ভিডিও করতে অনেক বেশি আমি মোটিভেট হই, অনেক ভালো লাগে ভিডিও করতে। তো তোমাদের অবশ্যই এগুলো এক্সামের জন্য তো হেল্পফুল হবেই। আর তোমাদের এছাড়াও অঙ্ক, ম্যাথের যে পোর্শনগুলো আছে, ম্যাথামেটিক্সের পোর্শন আছে, সেগুলো আমি এক এক করে করাচ্ছি। তোমাদের আজকে হিস্ট্রির সংবিধানের পার্টটা কমপ্লিট করালাম, পরের ভিডিওতে আমরা আবার অন্য নতুন কিছু নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।